সমুদ্র পাড়ে বসে পরাজিত শক্তি বিশ্বের কাছে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে বাংলাদেশ নাকি মৌলবাদী দেশ হয়ে গেছে, হঠাৎ তা না। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই। বাংলাদেশের মুসলিম সংবিধানে আছে, এটা এমন কোনো পদক্ষেপ আপনারা নিতে যাবেন না, করবেন না, যেন বাংলা পাইপের জনগণ আবার সন্ত্রাসী ইসলামকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই পর্যন্ত কোনো একটা হিন্দুর গায়ে ঢুকে পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃদুরের মতো নিরাপদ আছে। সমাবেশে হেফাজতের নেতা মামুনুল হক বলেন, একজন আইনজীবীকে এইভাবে প্রকাশ্যে হত্যার দৃশ্য দেখতে প্রস্তুত নয় বাংলাদেশ। এই ঘটনায় কেবল জড়িতরা নয়, ইন্ধন দাতাদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি। শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না। উনি সামরিক বাহিনীকে ডেকে বলেছেন, সামরিক বাহিনীর প্রধানকে বলেছেন, গুলি চালাতে থাকুন, আমি ক্ষমতা ছাড়বো না। কিন্তু আমাদের সেনা প্রধান যদিও তার সঙ্গে আমার ব্যক্তিগত খুব কোনো পরিচয় আছে, কথাবার্তা হয় এরকম। তারা জানত একটি দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বার্থ কারো কাছে কখনো বিলিয়ে দিতে রাজি হয়নি। বাংলাদেশ ছেড়ে চলে গেছেন প্রায় 4 মাসের কাছাকাছি। সরকার পতনের পর প্রথম দিকে বাংলাদেশ আওয়ামী লীগ একদম টোটালি নাই হয়ে গেছিল বা গায়েব হয়ে গেছিল, মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সব জায়গাতে। তারপর হঠাৎ আস্তে আস্তে বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস। ইভেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও তারাও মিডিয়াতে অ্যাক্টিভ হচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। সমুদ্র পাড়ে বসে পরাজিত শক্তি বিশ্বের কাছে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটি ধর্মের নামে সংঘাত চায় না বলে জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অর্জিত বিজয় যাতে বৃথা না যায় তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে, চক্রান্তকারীদের প্রতিরোধ করতে হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র কনভেনশনের আয়োজন করে ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা ছাত্র পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্ররাই ভ্যানগার্ড হয়ে ফ্যাসিস্টদের কবল থেকে দেশকে রক্ষা করেছে, কিন্তু এখনো দেশ পুরোপুরি মুক্ত হয়নি। পরাজিত শক্তি দেশকে আবারও অন্ধকারের দিকে নিয়ে যাওয়া ষড়যন্ত্র করছে। ধর্মের নামে বিভাজন তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় ছাত্রদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়ে তিনি বলেন, হঠকারী কিছু করা যাবে না। সীমান্তের ওখানে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেরাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদী দেশ হয়ে গেছে, হঠাৎ তা না। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে যে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোন রকম হঠকারিতা, কোন রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে চেষ্টা করতে হবে, সেটাকে রুখে নিতে হবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতনে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। পতিত স্বৈরাচার যাতে আবারও মাথা চাড়া দিতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই আমরা বিজয়ী হব। আমাদের এই ঐক্য ভাঙার চেষ্টা হবে নানান কৌশলে, নানান ষড়যন্ত্র করে, কিন্তু দেশের স্বার্থে, ভবিষ্যতের প্রজন্মের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসকন স্বৈরাচারের দোষর তাদের নিষিদ্ধ করতে প্রয়োজনে আবারও শাপলা চত্বরে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজত ইসলাম। নেতারা বলেন, ইসকনের আড়ালে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কড়া জবাব দেওয়া হবে। দুপুরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ থেকে হুঁশিয়ারি দেন নেতারা। অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে ইসকন আর মোদীকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ আর ইসকন নিষিদ্ধের দাবিতে জীবন নামাজের পর হেফাজত ইসলামের সমাবেশ। দলটির নেতারা বলেন, বাংলাদেশ সকল ধর্মের নিরাপদ ভূমি, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য হাজার বছরের, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে বসে একটি গোষ্ঠীকে দিয়ে দেশে দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করছেন। বলেন, বাংলাদেশে হিন্দুদের সব ধরনের নিরাপত্তা দেবে মুসলমানরা। নেতাদের দাবি, ইসকন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না, তারা একটি সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশের মুসলিম সংবিধানে মুসলিম, কিন্তু এমন কোনো পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যেন বাংলা পাইপের জনগণ আবার সন্ত্রাসী ইসলামকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই পর্যন্ত কোনো একটা হিন্দুর গায়ে টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃতুলের মতো নিরাপদ আছে। সমাবেশে হেফাজতের নেতা মামুনুল হক বলেন, একজন আইনজীবীকে এইভাবে প্রকাশ্যে হত্যার দৃশ্য দেখতে প্রস্তুত নয় বাংলাদেশ। এই ঘটনায় কেবল জড়িতরা নয়, ইন্ধন দাতাদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরমভাবে হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত অভিজ্ঞতা করে তুলেছে ভারত। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। বিক্ষোভ সমাবেশে অন্য বক্তারা বলেন, আগস্ট বিপ্লবের নায়করা এখনো মাঠে আছে, আগামী নির্বাচন পর্যন্ত তারা মাঠেই থাকবে বলে উল্লেখ করেন হেফাজত নেতারা। রিয়াজ রায়হান। শেষের দিকে শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না। উনি সামরিক বাহিনীকে ডেকে বলেছেন, সামরিক বাহিনীর প্রধানকে বলেছেন, দুই চালাতে থাকুন, আমি ক্ষমতা ছাড়বো না। কিন্তু আমাদের সেনা প্রধান যদিও তার সঙ্গে আমার ব্যক্তিগত খুব কোনো পরিচয় আছে, কথাবার্তা হয় এরকম নয়, দেখেছি এর মধ্যে মিটিং টিটিং হয়েছে, কথাবার্তা তার শুনেছি। খুবই একজন কম্পোজ লোক বলেছে, ঠান্ডা ধীর স্থির। উনি নাকি জবাব দিয়েছেন, ম্যাডাম এটা সম্ভব নয়, একটা মারলে আর একটা দাঁড়িয়ে যায়। 4 মাসও তো হয়নি, 3.5 মাস। এই 3.5 মাসের মধ্যেই অনেক প্রশ্ন উঠে গেছে। এই সরকার কি ঠিক মতো পারছে? কোনো বিপদে আছি আমরা সামনে, আমাদের দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের পথে এগুচ্ছে, আমরা কেউই নিশ্চিত হতে পারছি না। এটা কেন? তার মানে বিপ্লব নিয়ে প্রশ্ন হয়েছে। এবং যাদের আপনারা এত প্রশংসা করলেন, সেই তরুণ ছাত্র যারা এই আন্দোলনের টার্ক বলেন, আপনি তরুণ টার্ক বলেন বা যে ল্যাঙ্গুয়েজই বলেন, তাদেরকে মাস্টার মাইন্ড বলেন, আমি বলি না, অন্য যে শব্দেই বলে না কেন, তারা নিজেরাই বলছেন আমাদের সম্ভবত একটা বড় ভুল ছিল, আমাদের একটা বিপ্লবী সরকার করবার দরকার ছিল, ওই সরকার উৎখাত করা দরকার ছিল। তার মানে ওই দিনও তাদের মধ্যে বিপ্লবের জন্য যা করা দরকার ছিল সেই সঠিক চিন্তা আসেনি। তবে এই কথা মানতে হবে, এই পুরো ঘটনার মধ্যে অসাধারণ সব বিপ্লবী গুণাবলী যুক্ত ছিল। যেমন জানার সম্ভবত আপনারা সবাই এখানে, বিশেষ করে আমি আলবা পরে দেখলাম সেনাবাহিনীর অনেক প্রাক্তন অফিসার জড়িত আছেন, তারা নিশ্চয়ই খবর জানেন। একেবারে শেষের দিকে শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না। উনি সামরিক বাহিনীকে ডেকে বলেছেন, সামরিক বাহিনীর প্রধানকে বলেছেন, দুই চালাতে থাকুন, আমি ক্ষমতা ছাড়বো না। কিন্তু আমাদের সেনা প্রধান যদিও তার সঙ্গে আমার ব্যক্তিগত খুব কোনো পরিচয় আছে, কথাবার্তা হয় এরকম নয়, দেখেছি এর মধ্যে মিটিং টিটিং হয়েছে, কথাবার্তা তার শুনেছি। খুবই একজন কম্পোজ লোক বলেছে, ঠান্ডা ধীর স্থির। উনি নাকি জবাব দিয়েছেন, ম্যাডাম এটা সম্ভব নয়, একটা মারলে আর একটা দাঁড়িয়ে যায়। কত মারবেন আপনি? তখনকার প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা এয়ারফোর্সের প্রধানকে বলেছেন, আকাশ থেকে স্ট্রাফিং করতে থাকো, যত লোক বলুক, আমি কোনো কেয়ার করি না, আমি ক্ষমতায় থাকতে চাই। উনি বলেছেন, আমরা তো করছি, কিন্তু আবার বলছি, একটা পরে তো আর একটা উঠে দাঁড়িয়ে যায়। এরকম কত করতে পারবেন আপনি? এবং সেই কারণে শেষ পর্যন্ত জেনারেল ওয়াকার যখন বলেছেন আপনাকে চলে যেতে হবে, তার চলে যেতে হয়েছে। এটা সোজা কথা নয়। আপনি রাশিয়ার বিপ্লব বলেন, চীনের বিপ্লব বলেন, সর্বশেষ 23 স্কোয়ারে বলেন, হ্যাঁ 23 স্কোয়ারে বর্ষ অকাতরে জীবন দিয়েছে, কিন্তু আমাদের দেশে মাত্র 20 দিনে 1,500-এর বেশি মানুষ কোন রকম দ্বিধা ছাড়া জীবন দিয়ে দিয়েছে। এরকম কিন্তু পৃথিবীর ইতিহাসে বড় কোনো উত্থানের ঘটনা নাই, কোনো বড় বিপ্লবেও এইরকম উদাহরণ নাই। সেই জন্যে মানুষ যখন জীবনের মায়া ছেড়ে দেয়, তার মানে তার সামনে আরো বড় কোনো লক্ষ্য থাকে, সে আরো বড় কিছু চায়, এবং সেটাই সে চেয়েছে এবং সেই জন্য জীবন দিতে পেরেছে। বাংলাদেশের 18 কোটি মানুষ, আমি এরকম করে মনে করি আওয়ামী লীগ আর তার দোষর কিছু ছিল যে এদের বাদ দিলে বাকি প্রত্যেকটা মানুষ এই অভ্যুত্থানে যোগ দিয়েছিল। এর থেকে বড় বিপ্লবী, এর থেকে এত দল থাকতে জামাত ইসলামের উপর আঘাত দিল কেন? তারা জানতো
একটি দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বার্থ কারো কাছে কখনো বিলিয়ে দিতে রাজি হয়নি, বিক্রি করতে রাজি হয়নি এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। অতএব তাদের মাথাটাই আগে গুড়িয়ে দিতে হবে। এই মাথা গুড়িয়ে দিতে গিয়েই আমাদের সংগঠনের মাথায় তারা হাত দিয়েছিল। এক এক করে আমাদের দীর্ঘের দিনে তিলে তিলে গড়ে ওঠা নেতৃবৃন্দকে তারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছিল। রাজপথের স্লোগান এখন উই ওয়ান্ট জাস্টিস। বাংলাদেশ জামাতে ইসলামের স্লোগানও উই ওয়ান্ট জাস্টিস। 6 সালের 28 অক্টোবরের খুনিদের থেকে শুরু করে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত সকল খুনিদের বিচার করতে হবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে আগে সম্প্রতি গণ আন্দোলনে যারা গণহত্যা করেছে তাদের বিচারটা আগে করতে হবে। তাদের বিচার আগেই কারণে করতে হবে, শহীদদের তাজা রক্ত এখনো ভাসছে, আহতরা এখনো কাতরাচ্ছে, সাক্ষী আলহামদুলিল্লাহ মজুদ, আলামত জীবন্ত এবং স্পষ্ট। এই বিচার করা খুবই সহজ। এই জন্য যত দ্রুত সম্ভব ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ওদেরকে সঠিক পাওনা বুঝিয়ে দিতে হবে। আমরা কোনো অবিচার, জুলুম কারো উপর চাই না। তারা দীর্ঘদিন যে সমস্ত কালা কানুন আইন তৈরি করেছিলেন তাই দিয়েই তাদের বিচার হোক। আমরা বারবার বলে আসছি, তারা বলতেন আইন সকলের জন্য সমান আর বিচার বিভাগ স্বাধীন। সেই সমান আইনের সমান বেনিফিট পাওয়ার অধিকার আওয়ামী লীগের আছে না? ভুল করে নাম নেওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন। তারা যেন তাদের সঠিক পাওনাটা পান, তাদেরকে যেন তাদের পাওনা থেকে মাহরুম বা বঞ্চিত করা না হয়। যার যেটা পাওনা সেটাই যেন পান। আমাদের এক একজন নেতাকে হত্যা করা হয়েছে, তার আগে বিভীষিকাময় অবস্থা দেশে তৈরি করা হয়েছে, গল্প ফাঁদা হয়েছে, মিডিয়াগুলাকে অপপ্রচারের হাতিয়ারে পরিণত করা হয়েছে। কত হাজার গল্প আমাদের বিরুদ্ধে। এর অর্থ ছিল বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে কেউ যাতে কোনো সোচ্চার প্রতিবাদ করতে না পারে। আমাদের উপর সমস্ত চাপ প্রয়োগ করে, চতুর্দিক থেকে চাপ প্রয়োগ করে আমাদেরকে নড়তে দেওয়া হয়। এই সাংবাদিক বন্ধুরা তার সাক্ষী। মাঠে একতরফা খেলানো হয়েছে, শাহবাগে আসর বসানো হয়েছে, সেই আসরে আজে বাজে জিনিসও সাপ্লাই করা হয়েছে, কাড়ি কাড়ি অর্থের যোগান দেওয়া হয়েছে। সংসদ ভবন থেকে একজন চিৎকার দিয়ে বললেন, আমার দেহটা সংসদে হলেও মনটা পড়ে আছে শাহবাগে। দুঃখজনকভাবে 2-1 আলিম নামের কলঙ্ক সেদিন এই অপকর্মের অংশীদার হয়েছিলেন। আসলে এরা জ্ঞানী নয়, জ্ঞান পাপী। জাতি এখন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে না, অন্যভাবে স্মরণ করে। তারা জাতির স্মরণ থেকে হারিয়ে যাবেন না। যার যেরকম পাওনা তিনি সেরকমটাই পাবেন। ভাই ও বোনেরা, এরপরে আস্তে আস্তে অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠান এবং দলের উপর আঘাত দেওয়া হয়েছে, আলিম উলামার উপর আঘাত দেওয়া হয়েছে। 13 সালের 5ই মে অরাজনৈতিক একটি সংগঠন বিভিন্ন দিনই দাবি দেওয়াতে তারা সোচ্চার। হেফাজতের উপরে যে ক্র্যাকডাউন করা হয়েছিল দস্তুর মতো, তা ছিল আরেকটি মানবতা বিরোধী অপরাধ। এটি ছিল আরেকটি গণহত্যা। কতজন মানুষকে হত্যা করা হলো আজ পর্যন্ত জাতি তা জানতে পারল না। একবার তারা বলল 18 জন, এরপরে বলল কেউ না। এরপরে একজন বললেন এই সম্প্রতি আন্দোলনের মাত্র 4 দিন আগে, বললেন বেশি বাড়াবাড়ি করবেন না, আমাদের দিকে চোখ রাঙালেন। বেশি বাড়াবাড়ি করলে 13 সালের 5ই মে যা ঘটেছিল রাত 12টার পর আমরা কিন্তু সাফ করে দিয়েছিলাম।
মিডিয়ার সামনে এই ধরনের ভঙ্গিতেই তিনি গর্ব অহংকার করে কথা বলেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদেরকে সাফ করে দিয়েছিলেন তাদের বংশধরেরা বাংলাদেশে এখন আছে। আপনারা কোথায় ভাই? এখন আপনারা কোথায়? এই কথাটা বলে একটা সপ্তাহ মানুষের সামনে আর মুখ দেখাতে পারলেন না। এখন কোথায়? গর্ব অহংকার করতে নাই, সীমালঙ্ঘন করতে নাই। গর্ব অহংকার আল্লাহ তাআলার চাদর। আল্লাহ পছন্দ করেন না কোনো মাখলুক এটার উপরে হাত দিক। 15.5 বছর তাদের রাজত্ব ছিল অহংকার এবং গর্বের, দম্ভ এবং দাপটে। তারা মানুষকে মানুষ গণ্য করে নাই, সমস্ত মানবতাকে নিয়ে দফায় দফায় উপহাস করে। ভালো না, এগুলো ভালো কাজ না। আল্লাহ তাআলা সাময়িক কিছু পরিণতি তাদের কপালে দিয়েছেন। আমরা আশা করেছিলাম এর থেকে তারা শিক্ষা নেবেন, কিন্তু আসলে কয়লা দইলে ময়লা যে যায় না। কালো কয়লা যত দইবেন আরো চিকচিকা কালো হবে, তার কালো রংটা আরো ফুটে উঠবে। আপনি যত স্বচ্ছ পানি দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে দইবেন, ওটা কিন্তু সাদা হবে। তাদের অপকর্মের জন্য লজ্জিত হয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে একটা পথ তারা বের করতে পারতেন। সেটা না করে আনসার লীগ নামে, সেটা না করে তারা বিচার লীগ নামে, সেটা না করে তারা এই দাবি লীগ নামে ওই দাবি লীগ নামে তারা ফিরে আসার চেষ্টা করছে। ইদানিং তারা মাশাআল্লাহ জানি না ন্যাচারাল না আর্টিফিশিয়াল দাড়িও রাখা শুরু করেছেন, মাথায় টুপি দিচ্ছেন এবং আরেকটা রূপে ফিরে আসার চেষ্টা করতেছেন। একদিকে ধর্মপ্রাণ মানুষদেরকে ধোঁকা দেওয়া, আরেকদিকে বিশ্ববাসীকে এই মেসেজ দেওয়া যে আমরা যতদিন ছিলাম বাংলাদেশের চরমপন্থার উত্থান হতে দেইনি, আমরা এখন নাই, এখন বাংলাদেশের চরমপন্থা আছে। সবচাইতে বড় চরমপন্থী যারা, তারাই তাদের সন্তানদের হাতে মুগর এবং হাতুড়ি তুলে দিয়েছিল আর মাথায় হেলমেট পরিয়ে দিয়েছিল। এদের চাইতে বড় চরমপন্থী এবং সন্ত্রাসী বাংলাদেশে আর কেউ জন্ম নেয়নি। এদের শাসনামল পুরাটাই ছিল চরমপন্থা এবং সন্ত্রাসের। গেল, তারা সন্ত্রাস করে গেল, এখন আমরা কি করব? আমরাও কি সন্ত্রাস করব? না, আমরা সন্ত্রাস করব না। আমরা সন্ত্রাসকে ঘৃণা করি। বাংলাদেশ ছেড়ে চলে গেছেন প্রায় 4 মাসের কাছাকাছি। সরকার পতনের পর প্রথম দিকে বাংলাদেশ আওয়ামী লীগ একদম টোটালি নাই হয়ে গেছিল বা গায়েব হয়ে গেছিল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সব জায়গাতে। তারপর হঠাৎ আস্তে আস্তে বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস, ইভেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও তারাও মিডিয়াতে অ্যাক্টিভ হচ্ছেন। সর্বশেষ বাংলাদেশের মানুষের কাছে কোনোভাবেই যখন একটা জায়গা তিনি তৈরি করতে পারছিলেন না, এই চিন্ময় কৃষ্ণা ইস্যুতে বরাবরের মতন সংখ্যালঘু হিসাবে যাদেরকে আমরা বলি, যদি আমি এই শব্দটা নিজে পছন্দ করি না, আমি মনে করি তারা বাংলাদেশের নাগরিক, মানে আমাদের হিন্দু ভাইরা। তো তাদের সাথে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, হেফাজতে ইসলাম বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপি সরাসরি মুখ না করলেও টেকনিক্যালি তারা যে সকল বক্তব্য দিচ্ছে, তো এই যে একটা বিশাল সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে চিন্ময় কৃষ্ণাকে কেন্দ্র করে, সেইখানে সারা বাংলাদেশের যারা হিন্দু আছেন কোথাও না কোথাও তাদের কাছে একটা পজিটিভ ফিডব্যাক তৈরির চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখানে বেশ কিছু রাজনীতি কানেক্টেড হিসাবে ভাবছেন রাজনীতিবিদরা। কেউ কেউ বলছেন হিন্দুদের এই ইস্যুটাতে আওয়ামী লীগ নিজেদের শক্ত অবস্থান জানিয়েছে, চিন্ময় কৃষ্ণাকে মুক্তির অবস্থান জানিয়েছে, ভারত যেখান থেকে কথা বলছে আওয়ামী লীগও সেখান থেকে কথা বলছে, ইভেন ইস্কন হচ্ছে এখন আওয়ামী লীগই ইস্কন লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে। এই সকল বক্তব্যে শেখ হাসিনার প্রতি কয়েক মাস আগেও যে সকল হিন্দুরা আপনার একটা নেগেটিভ ফিলিংসে ছিল, যে শাসক হিসাবে তাকে ফ্যাসিস্ট অথবা স্বৈরাচারী মনে করত, তাদের মধ্যে একাংশ এখন ভাবা শুরু করেছে যে না, তিনি আমাদের রক্ষাকর্তা, শেখ হাসিনা যখন ছিল এগুলা ভালো ছিল। এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনি কমেন্টের দিকে তাকালে সনাতনী ভাইদের আপনি এটা দেখতে পাবেন। তো এর মাঝখানে এই যে চিন্ময় কৃষ্ণা ইস্যুতে বা সাইফুল ইসলাম আলিফের হত্যার ইস্যুতে সারা বাংলাদেশে গেল কয়েকদিন যাবৎ যেই মানে মিছিলগুলো হচ্ছে বা আজকেও আফটার জুমা সারা বাংলাদেশে যে প্রতিবাদগুলো হয়েছে, তো সেখানে আমরা যাদেরকে দেখছি জুমার নামাজের দিন স্বাভাবিক সবাই টুপি, পাঞ্জাবি,
এগুলা পরেই কিন্তু নামাজ পড়তে যায়। তো নামাজ শেষে যখন বিক্ষোভ মিছিল হচ্ছে তখন দেখা যাচ্ছে শুধু হুজুর আর হুজুর, বাট সবাই কিন্তু হুজুর না, আমজনও তো আছে। আর এই ইস্যুগুলোকেই কোথাও না কোথাও আওয়ামী লীগ একটা পলিটিক্যাল খেলা খেলতে চায় মনে করছে বিএনপি। বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ প্রমাণ করতে সীমান্তের ওপারে থেকে আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে সেই ষড়যন্ত্রে বড় ধরনের ভূমিকা রাখছে ভারতেরই মিডিয়া, এমন মন্তব্য করেছেন তিনি। এই কথা কিন্তু সত্য। সাইফুল ইসলামকে হত্যার পরে ভারতের মিডিয়া যা প্রকাশ করলো, ইভেন ফেসিস্ট মানে স্বৈরাচারী আন্দোলনের সময় বা জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সময়ের বেশ কিছু ভিডিও ছাত্ররা অনেক চোট ধরছিল না, না চাইছিল না, তো এইরকম কিছু ভিডিও ভারতের মিডিয়া বলছে দেখো সনাতনীদের ধরে ধরে কি করে। আর ইউটিউবাররা তো আছে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য, মানুষ এগুলোকে বিশ্বাসও করছে। অতীতের পুরনো অনেক ভিডিও তারা এখানে প্রকাশ করছে, মানে নানান ধরনের বক্তব্য কিন্তু ভারতের মিডিয়াগুলো দিচ্ছে। আর এতে ভারতের জনগণ তারা কিন্তু রাজপথে নেমে এসেছে, সীমান্তে তারা ব্যারিকেড দিয়েছে, এমনকি বাংলাদেশ নিয়েও তারা বিভিন্ন অঞ্চল দখলের কথাও কিন্তু তারা রাজপথে বলছে। তো এই সিচুয়েশনটা বাংলাদেশের জন্য অবশ্যই নেগেটিভ। তো মির্জা ফখরুল ইসলাম বলছেন যে দেশকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ কোনো সেক্টর ভালো রাখে নাই, এখন আপনার চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেওয়ার ষড়যন্ত্র করছে সেই শক্তি। অনেক রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা এসেছে সেটা যেন নিজেদের মধ্যে ধ্বংসলীলায় পরিণত না হয় সেদিকে নজর রাখার পাশাপাশি আপনার এই চিন্ময় কৃষ্ণা ইস্যু বা যে কোনো ইস্যুতে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। তো যারা পলিটিক্যাল লিডার আছেন, আপনি এই মুহূর্তে দেখেন জামাত বলেন, বিএনপি বলেন, তারপর বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন, যতগুলো রাজনৈতিক দল একটা ইস্যুতে তারা কিন্তু সবাই একমত, কোনোভাবে আওয়ামী লীগকে আর এই দেশে জায়গা দেওয়া যাবে না। তবে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে তাদের অবস্থান আলাদা, বাট আওয়ামী লীগের ফিরে আসা বা শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে ফিরে আসুক এটা কিন্তু আসলে কেউই চাচ্ছে না, ইভেন খুদ সরকারও কিন্তু চাচ্ছে না, কারণ ওই সিচুয়েশনটা কি হবে এটা নিয়ে অনেকে টেনশন করছেন। তো আপনার কি মনে হয় যে ভারতে বসবাস আসলেই কি আওয়ামী লীগ এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, নাকি পলিটিশিয়ানরা যখন কোনো পরিস্থিতি তৈরি হয়, আমরা যখন দেখছি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও এই দেশে যা কিছুই ঘটতো জামাত 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 জামাত, মানুষ বিরক্ত ছিল একটা পর্যায়ে, তাই না? তো এখনও যেগুলো হচ্ছে যে ছাত্ররা নিজেরা মারামারি করছে, বলা হচ্ছে এখানে ছাত্রলীগ ঢুকে গেছে, তারপর চিন্ময় কৃষ্ণার ইস্যুতেও এখানে যারা প্রটেস্টর বলা হচ্ছে এরা সবাই এই আওয়ামী লীগই ইস্কন লীগ হয়ে ফিরে আসছে। তো এগুলাতে আপনার কি মনে হয় যে কথাগুলো কত % সত্য? আর সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে আসলে কি মনে হচ্ছে? কিন্তু ভয়েস অফ আমেরিকা তো বলছে যে অতীতের তুলনায় এই মুহূর্তে বাংলাদেশে মুসলিম কমিউনিটির বাইরে যে কমিউনিটিগুলো আছে তারা অধিক নিরাপত্তা পাচ্ছে, এটা কিন্তু একটা প্রতিবেদন আসছে, দেখছেন তো। তো সব কিছু মিলিয়ে রাজনীতি আমাদের যেই সরকারগুলো ক্ষমতায় থাকে না তারা কিন্তু খেলে, দেশে বিদেশে যে যেমনে পারে বাংলাদেশকে নিয়ে চিঠি দেয়, লবিং করে বাংলাদেশে নেগেটিভ অবস্থান তৈরির চেষ্টা চালায়, এটা বাংলাদেশে চিরাচরিত একটা নিয়ম। সুতরাং আওয়ামী লীগ এই কার্ড খেলবে, এটাই স্বাভাবিক, না খেলাটা অস্বাভাবিক। কারণ রাজনীতি তো রাজনীতি, সরকারে যে থাকে তাকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা বরাবরই চলে বিপরীত বা বিরোধী রাজনৈতিক দলগুলোর। আর আওয়ামী লীগ যেহেতু যে অবস্থান থেকে তাদের মানে পতন হয়েছে সেখান থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করবে, দেখা যাক কি হয়। ভালো থাকুন। জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।